সেদিন সকালে শিক্ষা প্রতিষ্ঠানের দালানে দাঁড়িয়ে ছাত্রদের নাম যথাযথ মিলিয়ে নিচ্ছিলাম। সামনে ভ্রমণের বাহন দাঁড়ানো, সব ছাত্রছাত্রীদের মধ্যেই উচ্ছ্বাসের ঝড়, কিন্তু আমার দৃষ্টি বারবার আটকে যাচ্ছিল একদিকে। রায়ান, আমার প্রিয় ছাত্র, বয়স বেশি হবে না, শান্ত স্বভাবের, সাধারণত খুব কম কথা বলে, কিন্তু আজ যেন তার চোখে এক অদ্ভুত ঝড়, মুখে গম্ভীর একটা স্থিরতা, যেন সে নিজেকে বা কাউকে বোঝাতে চাইছে কিছু। বাহনে ওঠার সময়ও সে অন্যদের মতো চিৎকার বা হাসাহাসি করছে না, বরং নীরবে আমার দিকে একবার তাকিয়ে আবার খোলার পাশে গিয়ে বসল। আমি কারণ বুঝতে পারছিলাম না, তবু মনে হচ্ছিল ওর ভেতরে আজ কিছু যেন বদলে গেছে। বাহন চলতে শুরু করলে বাচ্চারা উৎসাহ আনন্দ নিয়ে মেতে উঠল, কিন্তু আমার কানে সবই দূরের মতো লাগছিল। মাঝে মাঝে শুধু চোখে রায়ানের দিকে তাকাচ্ছিলাম, আর দেখছিলাম সে যেন কোনো দোটানার ভেতর ডুবে আছে। পর্বত, নদীর প্রাকৃতিক দৃশ্য দ্রুত পিছনে ফেলছে বাহন, কিন্তু আমার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, আজ রায়ান এত সংযত কেন? দুপুরের দিকে যখন গন্তব্যে পৌঁছনো হলো, সবাই দল বেঁধে খাবার, ছবি, খেলাধুলায় মেতে উঠল, কিন্তু রায়ান দূরে বসেছিল। আমি কাছে গিয়ে বললাম, তুমি আলাদা হয়ে আছো কেন? সে একটু চমকে উঠে বলল, কিছু না শিক্ষিকা, ঠিক আছি, কিন্তু চোখে জল টলমল করছিল। সেটা সে আড়াল করতে চেয়েও পুরোপুরি পারল না। কোনো অদ্ভুত কারণে আমি তার এই পরিবর্তন উপেক্ষা করতে পারছিলাম না, শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবে। সন্ধ্যা গড়াতে যখন বাহনে ফেরার সময় হলো, তখন জানতে পারলাম হঠাৎ ঝড়ের কারণে ফেরত যাওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে সবাইকে কাছের জনপদের একটি বড় অতিথিশালায় ওঠার সিদ্ধান্ত নিতে হলো। কিন্তু সমস্যাটা হলো, অতিথিশালার কক্ষ ফাঁকা ছিল খুবই কম। ছাত্রদের দলে ভাগ করে রাখার পর শেষে দেখা গেল একটি কক্ষ কম পড়ে গেছে। কর্তৃপক্ষ বলল, এক্ষেত্রে একজন শিক্ষককে বাধ্য হয়ে কারো সঙ্গে কক্ষ ভাগ করে নিতে হবে। অন্যান্য শিক্ষিকা শিক্ষকদের সবার কক্ষ ঠিক হয়ে গেছে, তাই শেষ সিদ্ধান্ত এসে পড়ল আমার ওপর। আর আশ্চর্যের বিষয়, শেষ যে ছাত্রটির সঙ্গে কক্ষ জুটল সে আর কেউ নয়, রায়ান। আমি এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে না বলার উপায় ছিল না। রায়ান মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন ভয় পাচ্ছে কিভাবে আমি বিষয়টা নেব। আমি বললাম, ঠিক আছে, যেহেতু আর কোনো উপায় নেই। কক্ষে ঢোকার পর দেখি ওর আচরণ আরও বেশি শান্ত, অস্বাভাবিকভাবে সংযত, যেন কথা বলতে গেলে কিছু একটা গোপন কথা বের হয়ে যাবে বলে ভয় পাচ্ছে। আমি ব্যাগ রেখে খোলার পাশে দাঁড়াতেই সে নরম গলায় বলল, শিক্ষিকা, আমি আজ একটু অন্যরকম আচরণ করছি জানি, কিন্তু... সে বাক্য শেষ করল না। আমি ঘুরে দাঁড়ালাম। কক্ষে উঠে দরজা বন্ধ হতেই এক ধরনের ভারী নীরবতা জায়গাটাকে ঢেকে নিল। বাইরে ঝড়ের শব্দ, খোলায় দমকা বাতাসের ধাক্কা, দূরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর ভেতরে আমরা দুজন। আমি বিছানার এক কোণে বসে জুতো খুলছিলাম। রায়ান দাঁড়িয়ে আছে দরজার পাশে, যেন সেই কক্ষের ভেতরে প্রবেশ করেও নিজের জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। আমি তাকে স্বাভাবিক কথা বলার সুযোগ দিতে চাইলাম। বললাম, তুমি চাইলে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে নিতে পারো, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। আমি তাকালে দেখি তার চোখ সরাসরি আমার দিকে নয়, বরং মেঝেতে স্থির, যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যস্ত। তার আচরণ দেখে আমার ভেতরে অস্বস্তি তৈরি হচ্ছিল, কিন্তু ভয় নয়, বরং এমন অনুভূতি যে এই ছেলেটি বয়সে আমার ছাত্র হলেও সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক, হয়তো কোনো গভীর মানসিক চাপের মধ্যে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, রায়ান, সারাদিন তোমাকে অদ্ভুত লাগছে, কিছু হয়েছে? সে ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিটা কোনো ছাত্রের দৃষ্টি নয়, আবার এমনও নয় যে কোনো সীমা ছাড়িয়ে গেছে, বরং এমন দৃষ্টি যেখানে মানুষ নিজের দুর্বলতা লুকোতে ব্যর্থ হয়। সে শুধু বলল, শিক্ষিকা, একটা কথা বলার আছে, কিন্তু আমি ভয় পাচ্ছি আপনি ভুল বুঝবেন। আমার কৌতূহল বাড়ছিল, তবে শিক্ষক হিসেবে আমার কণ্ঠস্বর শান্ত রাখলাম। ভুল বোঝার কিছু নেই, তুমি যা বলতে চাও বলো। রায়ান গভীর শ্বাস নিয়ে খোলার পাশে গিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড চুপ থাকার পর বলল, আজকের দিনটা আমার জন্য খুব কঠিন ছিল, কারণ আমি সারাদিন নিজেকে আটকাতে চেষ্টা করেছি, নিজের ভেতরের কথাগুলো নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি, যেন কোনো ভুল না করি। আমি এটুকু শুনেই কোন দিকে বিষয়টা যাচ্ছে আন্দাজ করতে পারছিলাম, তবে নিশ্চয়তা ছিল না, তাই কিছু বললাম না।
সে বলল, আপনার সামনে শান্ত থাকতে চেয়েছি, কারণ আমি জানতাম আপনি বুঝলে হয়তো রাগ করবেন, দূরে সরে যাবেন। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, রায়ান, তুমি যেটা অনুভব করছো সেটা সম্পর্কে তুমি কি নিশ্চিত? সে আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে ঝড়ের মতো এক ধরনের তীব্রতা। বলে উঠল, শিক্ষিকা, আমি আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করেছি অনেক দিন। ক্লাসে চোখ না মেলানোর চেষ্টা করেছি। আপনার সামনে গেলে বুক ধরফর করে। আজ ভ্রমণে এসে দেখলাম আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি শিক্ষক, দায়িত্ব আমার, তাই আমি কোনো আবেগিক সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় ছিলাম না। অথচ ছেলেটির কথা যেন কোনো চরম সত্য বলে ফেটে পড়ছে। আমি ধীরে বললাম, তোমার যা অনুভূতি সেটা সম্মান করি, কিন্তু তোমাকে বুঝতে হবে এর সীমা আছে। তখন সে মাথা নিচু করে বলল, শিক্ষিকা, আমি কোনো সীমা পার হতে চাইনি। শিক্ষিকা, শুধু বলতে চেয়েছিলাম আপনার পাশে থাকতে পারলে নিজেকে শান্ত লাগে। আজ সারাদিন আমি ভয় পেয়েছি, আপনি বুঝে ফেললে দূরে চলে যাবেন। তার স্বরভঙ্গিতে এমন কাঁপুনি ছিল যে বোঝা যাচ্ছিল সে নিজের ভিতরে সত্যিই লড়াই করছে। বাইরে আবার বাজ পড়ল, কক্ষ কেঁপে উঠল। রায়ান একটু চমকে উঠল। আমি বললাম, ঠিক আছো? সে বলল, আছি, কিন্তু আজ একটা অনুভূতি আমাকে ছাড়ছে না। আমি জিজ্ঞেস করলাম, কি অনুভূতি? সে এক ধাপ আমার দিকে এগিয়ে এলো, কিন্তু খুব ধীরে, যেন অনুমতি চাইছে। তারপর বলল, আজ আপনার মুখে সেই হাসিটা দেখার পর মনে হচ্ছিল আমার ভিতরের সব কিছু ভেঙে পড়ছে। আমি স্থির হয়ে দাঁড়ালাম। ঝড়ের শব্দ যেন প্রতি মিনিটে আরও কাছাকাছি আসছিল। কক্ষের খোলা কাঁপছিল। রায়ানের মুখে আলো ছায়ার দ্রুত ওঠানামা হচ্ছিল, যেন তার ভিতরের অস্থিরতাও ঝড়ের মতো দোলা দিচ্ছে। আমি কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করলাম। বুঝতে পারছিলাম সে শুধু আবেগপ্রবণ নয়, বরং ভেতরের কথাগুলো বহুদিন ধরে গোপনে চেপে রেখেছে। সে বলল, শিক্ষিকা, আপনি ভাববেন না আমি আপনার প্রতি কোনো অসম্মানজনক কিছু মনে করি। আপনার প্রতি আমার অনুভূতি কখনোই সেরকম না। শুধু। সে থেমে গেল। মনে হচ্ছিল সে নিজের ভাষাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করছে, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আমি তাকে বসতে বললাম। সে দ্বিধা করলেও ধীরে ধীরে বিছানার প্রান্তে বসল। আমি কিছুটা দূরে চেয়ারে বসলাম, যাতে তাকে নিরাপদ অনুভব করাই। সে বলল, আজ সারাদিন যখন দূরে থাকছিলাম সেটা আপনাকে এড়িয়ে চলা নয়, বরং নিজেকে সোজা রাখার চেষ্টা। আমি বললাম, তোমার এই কথাগুলো হঠাৎ তো নয়, অনেক দিনের। সে একটু হাসল, কিন্তু সেই হাসিতে কষ্ট লুকোনো ছিল। হ্যাঁ শিক্ষিকা, চূড়ান্ত বর্ষে আসার পর থেকেই বুঝতে পারছিলাম আমি আপনাকে অন্যদের মতো দেখি না। আপনি ক্লাসে পড়ানোর সময় আমি নোটের দিকে কম তাকাই, আপনার দিকে বেশি। আমি জানতাম এটা ভুল, তাই নিজেকে বকতাম, কিন্তু কিছুদিন ধরে মনে হচ্ছিল আপনি বুঝে ফেলছেন। আমি ধীরে বললাম, হয়তো বুঝেছি, কিন্তু শিক্ষক হিসেবে আমার দায়িত্ব তোমাকে ঠিক পথে রাখা। তখন রায়ান বলল, সেই কারণেই তো আজ আমি এত অস্থির, কারণ আপনার সামনে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে আমি নিজেকে সম্মুখীন করতে পারতাম না। আমি বললাম, তুমি ভুল কিছু করনি রায়ান, অনুভূতি থাকা অপরাধ নয়। সে চোখ তুলে বলল, অপরাধ হোক বা না হোক, আপনার কাছে আমি ভুল করতে চাই না। তার এই কথা আমাকে মুহূর্তের জন্য চুপ করিয়ে দিল, কারণ সে আবেগ দেখাচ্ছে, কিন্তু খুব সচেতন, খুব দায়িত্বশীলভাবে। এই পরিণত আচরণ আমাকে নতুনভাবে ভাবিয়ে তুলছিল। বাইরে মুষলধারে বৃষ্টি বাড়তে লাগল। জোরে বাজ পড়তেই ঘর কেঁপে উঠল। রায়ান একটু চমকালো, তার হাত দুটো মুঠো করা। আমি বললাম, এভাবে চাপ নিও না, রিল্যাক্স করার চেষ্টা করো। সে বলল, আমি চেষ্টা করছি শিক্ষিকা, কিন্তু আজ আপনার সঙ্গে একই কক্ষে থাকা আমার কাছে কঠিন। কথাটা শুনে আমার বুকের কাছে অদ্ভুত চাপ তৈরি হলো। আমি বললাম, আমি আছি, ভয় পেতে হবে না। সে মাথা নেড়ে বলল, ভয় পাচ্ছি আমি নিজেকেই। আমার ভিতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো, কারণ ছেলেটা বারবার প্রমাণ করছে সে সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে কিছুই করছে না, বরং সীমা রক্ষা করতেই তার এই সংগ্রাম। আমি বললাম, তুমি কি মনে করো আমি তোমার আচরণ ভুলভাবে নেব? সে সরাসরি বলল, হ্যাঁ, এই ভয়টা ছিল, কারণ আপনি যদি মনে করেন আমি আপনাকে অশ্রদ্ধা করছি বা আপনাকে অস্বস্তিতে ফেলছি, সেটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। আমি কিছুক্ষণ নীরব থাকার পর বললাম, তোমার ভাবনাটা পরিষ্কার, তাতে ভুল বোঝার কিছু নেই। তবে এক জিনিস মনে রাখতে হবে, তোমার অনুভূতি ঠিক, কিন্তু বাস্তবতার নিজের নিয়ম আছে। রায়ান ধীরে মাথা নেড়ে বলল, আমি নিয়ম ভাঙতে চাই না শিক্ষিকা, আমি শুধু কথাগুলো মনে লুকিয়ে রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছি। আমি হালকা হাসলাম, বললাম, মানুষের ভিতরেও তো ঝড় হয়, আজ তুমি সেটাই সামলাচ্ছ। সে বলল, আমার মনে হচ্ছিল আপনি যদি জানতেন হয়তো আমাকে ঘৃণা করবেন।
আমি ততক্ষণে বললাম, এমন কিছুই না। সে চোখ পিটপিট করল, যেন বিশ্বাসই করতে পারছে না। আমি বললাম, তোমাকে জানাই, তুমি যে বিষয়টা এত কষ্ট করে নিয়ন্ত্রণ করেছ সেটা ভালোই প্রমাণ করে তুমি দায়িত্ববান। রায়ান হালকা নিঃশ্বাস ফেলল, যেন তার বোঝা একটু কমল। বাইরে বিদ্যুৎ চমকে কক্ষ উজ্জ্বল হলো, তারপর আমার অন্ধকার। তখন সে বলল, আপনার সামনে সত্যি কথা বলতে পেরে মনে হচ্ছে আমি অনেকটা হালকা হলাম, কিন্তু আবার ভয় হচ্ছে। আপনি কি আগের মতোই থাকবেন? আমার গলা একটু নরম হয়ে এলো। আগের মতোই থাকব, কারণ তুমি আজ যা বললে তা ভুল কিছু নয়। তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তোমার অনুভূতি বাস্তব। সে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, তাহলে আজ রাতে আমি কি শান্ত থাকতে পারবো? আমি জানি না কেন, কিন্তু তার প্রশ্নে এক ধরনের আবেগিক স্রোত বয়ে এলো আমার ভেতর দিয়ে। তবে আমি নিজেকে স্থির রেখে বললাম, হ্যাঁ, আমরা দুজনেই পারবো, কারণ তুমি নিজেকে যে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছো তা আমাকে আশ্বস্ত করছে। রায়ান একটু হাসল, খুব মৃদু, আর বলল, ধন্যবাদ শিক্ষিকা, আমাকে ভুল না বোঝার জন্য। সে কৃতজ্ঞতার সঙ্গে বলছিল, আর আমার মনে হচ্ছিল এই রাতটা শুধু ঝড়ের নয়, বরং একটি সম্পর্কের নতুন বোঝাপড়ার রাত, যেখানে কেউ সীমা ভাঙতে চায় না, কিন্তু সত্য লুকোতেও চায় না। রাতটা যত এগোচ্ছিল, কক্ষের ভিতরের নীরবতা যেন আরও ঘন হয়ে উঠছিল। বারান্দার ওপাশে বৃষ্টির শব্দ একটানা ঝরঝর করে বাজছিল। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে কক্ষ আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছিল, যেন বাইরের ঝড় আর আমাদের ভিতরের অস্থিরতা একে অন্যের প্রতিফলন। রায়ান কিছুক্ষণ চুপচাপ বসেছিল, তারপর ধীরে ধীরে উঠে খোলার পাশে দাঁড়ালো। দূরের অন্ধকারে তাকিয়ে তার কাঁধে চাপা একটা ভার যেন চোখে পড়ছিল। আমি তাকে লক্ষ্য করছিলাম, কিন্তু কিছু বলছিলাম না, কারণ আমি জানতাম এখন তাকে কথা জোর করে বের করে আনা যাবে না, সে নিজেই বলবে। কিছুক্ষণ পর সে বলল, শিক্ষিকা, কখনো ভেবেছি আপনাকে সব বলবো, আবার ভাবতাম এতে আপনার প্রতি অন্যায় হবে, কারণ শিক্ষককে এই অবস্থায় ফেলা ঠিক না। তার কথায় যে পরিণত ভাব, সেটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ ছাড়া সম্ভব নয়। আমি বললাম, তুমি দায়িত্ববোধ দেখিয়েছো, এটা আমি বুঝতে পারি। সে কমলা আলোতে ভেজা আকাশের দিকে তাকিয়ে বলল, অনুভূতি মানুষকে দুর্বল করে দেয় শিক্ষিকা, কিন্তু আপনি কখনো আমাকে দুর্বল করে দেওয়ার মতো কিছু করেননি, বরং আপনার উপস্থিতি আমাকে শক্ত করে। আমি বললাম, তুমি শক্ত থাকার চেষ্টা করেছো, সেটাই তোমার কৃতিত্ব। সে একটু ঘুরে আমার দিকে তাকালো, তার চোখের ক্লান্তি হঠাৎ স্পষ্ট হয়ে উঠল। সে বলল, আপনি কি জানেন, আজ আপনাকে ভ্রমণে হাসতে দেখার পর আমার ভিতরে কি হচ্ছিল? আমি মৃদুস্বরে বললাম, কি? সে ধীরে বলল, মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ বন্ধ হয়ে গেছে, শুধু আপনাকে দেখছিলাম। তারপর নিজের উপর রাগ হচ্ছিল, কেন আমি এমন অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি একটু হাসলাম, বললাম, যে অনুভূতি তুমি নিয়ন্ত্রণ করতে এত চেষ্টা করছো, সেটা নিজে থেকেই তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। রায়ান হালকা মাথা নেড়ে বলল, ঠিক তাই, আর এই জন্যই সারাদিন নিজেকে দূরে রেখেছি, যেন কোনো রকম ভুল আচরণ না করে ফেলি। আমি চেয়ারে একটু সোজা হয়ে বসলাম, তাকে বুঝতে দিতে চাইছিলাম আমি তার কথাগুলো শুনছি এবং বুঝছি। সে খোলার পাশে দাঁড়ানো থেকে হেঁটে হেঁটে কক্ষের মাঝখানে এলো, থামলো, তারপর বলল, শিক্ষিকা, কখনো বুঝেছেন যে আমি আপনাকে এভাবে দেখি? আমি সত্য বললাম, হ্যাঁ, কিছুটা আঁচ ছিল, কিন্তু তুমি কখনো সীমা ছাড়োনি, তাই ভেবেছি হয়তো ভুল ভাবছি। সে ধীরে বলল, আমি সীমা ছাড়াতে চাইনি বলেই তো নিজেকে এত কষ্ট দিয়েছি। তার স্বরভঙ্গিতে যে অস্থিরতা, তা খুব স্পষ্ট, যেন সে তার ভিতরের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ছে। আমি বললাম, তুমি যা করেছো তা খুব দায়িত্বশীল, তুমি আমাকে অস্বস্তিতে ফেলোনি, এটি সবচেয়ে বড় কথা। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু আজ যখন শুনলাম একই কক্ষে থাকতে হবে, মনে হচ্ছিল পৃথিবীর কঠিনতম পরীক্ষা শুরু হলো। আমি বললাম, আমি আছি, আর তুমি নিয়ন্ত্রণ হারাবে না তা আমি জানি। সে একটু নিচু স্বরে বলল, আমি ভয় পাচ্ছিলাম আপনি যদি ভাবেন আমি সুযোগ নিচ্ছি, অথচ আমি নিজেকে কখনো সে জায়গায় নিয়ে যাইনি। আমি দৃঢ়ভাবে বললাম, এখনও ভাবছি না, কারণ তোমার আচরণই প্রমাণ তোমার অনুভূতি আছে, কিন্তু তোমার শৃঙ্খলাও আছে। রায়ান চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলল, তারপর বলল, শিক্ষিকা, আজ প্রথমবার মনে হচ্ছে আমি সত্যিকারের একজন মানুষ হিসাবে আপনার সামনে দাঁড়াতে পারছি, শুধু ছাত্র হিসাবে নয়। তার কথায় কোনো বাড়াবাড়ি নেই, বরং এক ধরনের শান্ত সততা। আমি বললাম, হ্যাঁ, আর সেই মানুষটার কথাই আমি শুনছি। সে একটি চেয়ার টেনে আমার থেকে কিছুটা দূরে বসল এবং হাত দুটো হাঁটুর উপর রেখে বলল, শিক্ষিকা, আমি যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম সেদিন থেকেই বুঝেছি আপনি কঠোর নন, কিন্তু সবার প্রতি যে সম্মান দেখান সেটাই আমাকে আপনার প্রতি টেনেছে। আমি কিছু বললাম না, ওকে থামাচ্ছিলামও না, কারণ সে যা বলছে তাতে সে হালকা হচ্ছে। সে বলল, শিক্ষিকা, আপনি যখন ক্লাসে কাউকে বকেন না,
অথচ সবাই আপনাকে শোনে, তখন মনে হয় মানুষ সম্মানের পথেই চলে। আমি আর কিছু চাই না শিক্ষিকা, শুধু চাই আপনি আমাকে ভুল না বোঝুন। আমি শান্ত গলায় বললাম, ভুল বোঝার প্রশ্নই ওঠে না। আমি বুঝছি তুমি কি অবস্থার মধ্যে আছো। সে মাথা নিচু করে বলল, ধন্যবাদ আপনার এই বোঝার জন্য। পড়ার বাইরে বজ্রপাতের শব্দ আবার জোরালো হলো। কিছুক্ষণ পর আমি বললাম, এখন আমাদের দুজনেরই বিশ্রাম দরকার। সে বলল, হ্যাঁ দরকার, কিন্তু শিক্ষিকা আমি কি একটা কথা বলতে পারি? আমি মাথা নাড়তেই সে বলল, আমি আপনাকে বিরক্ত করব না, দূরত্ব বজায় রাখব, কিন্তু আজ রাতে যদি কখনো মনে হয় আমি অস্থির হয়ে পড়ছি, আপনি শুধু একটা কথা বলবেন যে আমি যথেষ্ট নিয়ন্ত্রণে আছি। আমি তার দিকে তাকিয়ে নরম গলায় বললাম, তুমি নিজেকে যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণে আছো। সে দীর্ঘশ্বাস ছেড়ে দিল, যেন তার ভেতরের ঝড় কিছুটা থেমে গেল। আর সেই মুহূর্তে আমি বুঝলাম এই রাত আমাদের দুজনকে নতুন করে পরিণত করছে, এমন এক পর্যায়ে যেখানে আবেগ, নিয়ন্ত্রণ, সম্মান সবকিছুই নতুন অর্থ পাচ্ছে। রাত আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কক্ষের ভেতরে এক ধরনের নরম উত্তাপ জমতে লাগল। খোলার কাছে বৃষ্টির ধারা টুপটাপ পড়ছে। ঘরের আলো নিভিয়ে দিয়েছি আমরা দুজনেই। শুধু ছোট্ট শয্যাপাশের বাতির ম্লান আলো কক্ষের একপাশে নরম কোমল আভা ছড়াচ্ছে। রায়ান বিছানার অন্য পাশে, আমি চেয়ারের পাশে নিচু টেবিলের ওপর হেলান দিয়ে বসে আছি, যেন দূরত্ব বজায় রেখে কথা বলছি। কিন্তু তবুও সেই নীরবতা ভাঙকে আমাদের কোনো রকম অস্বস্তি লাগছিল না, বরং সেই নীরবতাই যেন আমাদের দুজনের ভেতরকার কথা আরও গভীর করে তুলছিল। রায়ান ধীরে বলল, শিক্ষিকা আপনি জানেন আজকের রাতটা হয়তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হয়ে থাকবে। আমি বললাম, কেন? সে বলল, কারণ আমি আজ বুঝলাম সুস্থ আবেগ কাকে বলে আর সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তার কণ্ঠস্বরে অদ্ভুত এক পরিণত সুর, যেন সে নিজের ভেতরের হিসেব নিকেশগুলো নতুন করে সাজাচ্ছে। আমি বললাম, তোমার ভেতরে যে অস্থিরতা ছিল সেটা কমেছে? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ আপনি আমাকে এভাবে ভুল না বুঝে কথা বলার সুযোগ দিয়েছেন। বৃষ্টির শব্দে আলো শান্ত হয়ে এলো, যেন আকাশও একটু থেমে আমাদের কথা শুনছে। আমি তাকে লক্ষ্য করে দেখলাম সে বিছানার কিনারে বসে আছে, হাত দুটো হাঁটুর ওপর, যেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শরীর স্থির করে রাখা। সে বলল, শিক্ষিকা আপনি জানেন আমি আপনার সামনে কথা বলতে ভয় পেতাম, কারণ ভাবতাম আপনি হয়তো ভাববেন আমি অপরিপক্ক। আমি হাসলাম, বললাম, তোমার আচরণে এমন কিছু কখনো পাইনি। সে সেই নরম উত্তরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর বলল, আজ রাতে মনে হচ্ছে আমি সত্যিকারের নিজের সঙ্গে কথা বললাম। আমি নরম গলায় বললাম, হয়তো এই ঝড় তোমার ভেতরের কথাগুলো বের করে এনেছে। সে হালকা হেসে বলল, হয়তো, কিন্তু ভালো লাগছে শিক্ষিকা, ভয়ের চেয়ে স্বস্তি বেশি। আমি বললাম, এটাই প্রমাণ তুমি নিজের আবেগ বুঝতে শিখেছ। তখন সে একটু নীরব হয়ে বলল, তাহলে আপনি কি মনে করেন আমি যে অনুভূতি বহন করি সেটা ভুল নয়? আমি উত্তর দিলাম, অনুভূতি কখনো ভুল নয়, ভুল হলো অনুভূতিকে ভুলভাবে প্রকাশ করা, আর তুমি সেটা করনি। সে একটু মাথা তুলল, তার চোখে আগের সেই অস্থিরতা নেই, বরং এক ধরনের স্থির শান্তি। সে বলল, শিক্ষিকা আপনার এই কথাগুলো আমার বহুদিনের চিন্তাকে সহজ করে দিল। আমি বললাম, এটা ভালো। সে ধীরে বলল, হয়তো এই অনুভূতি আমাকে এগিয়ে নিয়ে যাবে, ভালো মানুষ হতে শেখাবে। আমি কৌতূহলী হয়ে বললাম, কিভাবে? সে বলল, আমি দেখলাম আপনার প্রতি সম্মান বজায় রাখতে গিয়ে আমি নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমি ভবিষ্যতে যাকেই ভালোবাসি বা পছন্দ করি এভাবেই তাকে সম্মান দেব। এই কথাটা শুনে আমার হৃদয়ে নরম একটা প্রশান্তি নেমে এলো, কারণ সে তার আবেগকে দায়িত্বশীল পথে প্রক্রিয়াজাত করছে। হঠাৎ বাতির আলো একটু দুলে উঠল, হয়তো বাতাসের কারণে। রায়ান বলল, শিক্ষিকা যদি আপনি অনুমতি দেন একটা কথা বলতে চাই। আমি বললাম, বল। সে কিছুক্ষণ থেমে বলল, আজ রাতটা আমার জন্য বিশেষ, কারণ আমি আপনাকে সেইভাবে দেখছি না যেভাবে সাধারণ ছাত্ররা দেখে। আমি আপনাকে একজন মানুষ হিসেবে দেখছি যিনি আমার অনুভূতিকে গ্রহণ করেছেন, তবুও এক সীমা বজায় রেখেছেন। আমি তাকে থামালাম না, কারণ তার প্রতিটি শব্দই পরিণত এবং সম্মানজনক। সে বলল, এখন আর ভয় লাগছে না, কারণ আপনি আমার উপর রাগ করেননি, আমাকে তুচ্ছ বলেননি, বরং কথাগুলো শুনেছেন। আমি শান্তভাবে বললাম, যা সত্য এবং সম্মানজনক তা শোনা উচিত। সে মাথা নেড়ে বলল, মনে হচ্ছে আমার ভেতরের দীর্ঘ দ্বন্দ্ব আজ শেষ হলো। তারপর একটু নিচু স্বরে বলল,
তবে একটা অনুরোধ আছে, যদি কখনো মনে হয় আমি সীমা ছাড়াচ্ছি, আপনি আমাকে থামাবেন, কারণ আমি নিজেকে কখনো এমন অবস্থায় যেতে দিতে চাই না। আমি বললাম, তুমি বিশ্বাস করতে পারো, তোমাকে মনে করিয়ে দিতে হবে না, তুমি নিজেই বুঝবে। সে হালকা হেসে বলল, হয়তো ঠিকই বলছেন। তারপর সে ধীরে বিছানায় শুয়ে পড়ল, তবে মুখটা আমার দিকে রেখেই বলল, শিক্ষিকা, আজকের রাতটা আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে, অনুভূতির কারণে নয়, বরং কারণ আপনি আমাকে মানুষ হিসাবে গ্রহণ করেছেন। তার কথায় কোনো আবেগী অতিরঞ্জন নেই, শুধু সত্য। আমি আলোটা আরও কমিয়ে দিলাম। কক্ষ অর্ধেক অন্ধকারে ডুবে গেল। আমি বললাম, ঘুমাও, কাল অনেক পথ যেতে হবে। সে নরম গলায় বলল, হ্যাঁ শিক্ষিকা, কিন্তু একটা কথা। আমি জিজ্ঞেস করলাম, কি? সে মৃদুস্বরে বলল, ধন্যবাদ আমাকে নিরাপদ জায়গা দেওয়ার জন্য। আর সেই মুহূর্তে আমার ভেতরেও একটা নরম শান্তি নেমে এলো, যেন আজকের রাত আমাদের দুজনকেই কোনো অদ্ভুতভাবে পরিণত করে দিল, যেখানে অনুভূতি আছে, কিন্তু তার চেয়েও বড় হলো সম্মান, নিয়ন্ত্রণ আর এক অদেখা বোঝাপড়া, যা কোনো সম্পর্কের শুরু না হলেও এক ধরনের গভীর মানবিক সংযোগ তৈরি করে।